সকালবেলা অফিসের ডেস্কে বসে শিখা মন দিয়ে ল্যাপটপের রিপোর্ট টাইপ করছিল। ঘড়ির কাঁটা তখন 10টার কাছাকাছি। চারপাশে সহকর্মীরা নিজেদের কাজে ব্যস্ত, কারো কানে ইয়ারফোন, কেউ বা কাগজপত্র নিয়ে বসে। কিন্তু শিখার চোখে মুখে যেন আলাদা রকমের তৎপরতা। আজ তার একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশন যদি সফল হয় তাহলে অফিসের পরবর্তী প্রজেক্টে তাকে লিড দেওয়া হবে। এই একটা স্বীকৃতি যেটার জন্য সে এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। অফিসে তার কাজের গুণাবলী নিয়ে অনেকেই প্রশংসা করে, কিন্তু তবুও নারী বলে তাকে বহুবার অবমূল্যায়িত হতে হয়েছে। আজ যেন তার নিজের অস্তিত্বের লড়াই। ঠিক এমন সময় মোবাইলটা বেজে উঠল। প্রথমে শিখা পাত্তা দিতে চায়নি, কিন্তু স্ক্রিনে ভেসে উঠল মা বাড়ি থেকে। হাতে থাকা কিবোর্ডটা থেমে গেল। মস্তিষ্কের মধ্যে এক অজানা স্রোত বয়ে গেল। 3 সেকেন্ড। শুধু 3 সেকেন্ডের মধ্যে তার চোয়াল শক্ত হল, শ্বাস টেনে নিল। মনে পড়ল আগেরবার যখন শাশুড়ির কল এসেছিল তখন কি ঘটেছিল। বুকের মধ্যে এক অদ্ভুত দমবন্ধ করা অনুভূতি নিয়ে ফোনটা কানে তুলল। হ্যাঁ মা, কেমন আছেন? ওপাশ থেকে চেনা কণ্ঠ, তবু কণ্ঠে এক অদ্ভুত রুক্ষতা। শিখা, আজ তাড়াতাড়ি চলে এসো, সুলোচনা মাসি আসছে, মনে আছে তো? শিখা যেন মুহূর্তেই ফিরে গেল 6 মাস আগে। সেই বিকেলবেলায় যখন সুলোচনা মাসি এসেছিলেন, বড় কাশ্মীরি শাল গায়ে দিয়ে, চোখে চকচকে কাজল আর ঠোঁটে বিষ। কথায় কথায় টিপ্পনি, আর প্রতিটা বাক্যে বিষাক্ত সন্দেহের বীজ। তখন তিনি বলেছিলেন, তোর বউ দেখি বেশ অফিসে নাম করেছে। আহা, সংসার সামলায় কিভাবে সেটা কিন্তু শুনি না। সেদিন সুলোচনার সামান্য কথাতেই পুরো বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। সুরেখা দেবী, শিখার শাশুড়ি, মুখে কিছু না বললেও তার দৃষ্টিতে তখন থেকেই পরিবর্তন এসেছিল। তীক্ষ্ণ হয়ে উঠেছিল চোখের ভাষা, ঠোঁটের চেপে ধরা আক্ষেপ। সেই দিনের পর থেকেই শিখা আর নিজেকে আপন মনে করতে পারেনি ওই বাড়ির 4 দেওয়ালের মধ্যে। ফোনে ফিরে আসা যাক, শিখা কাপা গলায় বলল, আজ আমার খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে মা, চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করতে। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস। আজকাল তো তোমার অফিসই আসল, বাড়ি কি তোমার কিছু? ফোনটা কেটে গেল। শিখা স্থির হয়ে বসে রইল। হাতের মাউসটা ছুঁয়েও ক্লিক করতে পারল না। মাথার মধ্যে কেবল ঘুরপাক খেতে লাগল সুলোচনার সেই কথাগুলো। সংসার সামলাতে না পারলে মেয়েরা অফিসে কি করে? অমিত এত শান্ত ছেলে, কিন্তু বউটাই একটু আধুনিক না? আমার সময় আমরা স্বামীকে টিফিন দিতাম, এখনকার বউরা ল্যাপটপ দেয়। শিখার চোখে জল চলে এলো। অফিসের ডেস্কের সামনে বসে সে চট করে চোখ মুছে নিল। এই কান্না সে অফিসে দেখাতে পারে না। এখানে সে এক কর্মচারী, দক্ষ, পরিশ্রমী, সফল। কিন্তু এই মুহূর্তে সে কেবল একজন অবহেলিত স্ত্রী, একজন শাশুড়ির কাছে বেশি আধুনিক হয়ে ওঠা বউ, একজন পুত্রবধূ, যে আজও বোঝাতে পারেনি তার ভালোবাসা সংসারের প্রতি কম নয়। প্রেজেন্টেশনের স্লাইডটা চোখের সামনে থাকলেও মন পড়ে রইল বাড়ির বারান্দায়, যেখানে একদিন সে দাঁড়িয়ে কেঁদেছিল, কারণ সুলোচনা মাসি শাশুড়ির সামনে বলেছিল, এই মেয়েটা ঠিক আপনার ছেলের যোগ্য নয়। আর মেয়ে মানুষ যদি সংসার না বুঝে তাহলে চাকরি দিয়ে কি হবে? তারপর থেকেই সুরেখা দেবীর ভেতরের পরিবর্তন ঘটে। সেই হাসিমুখের মায়ে যেন এক কঠোর রূপ এসে পড়ে। এক সময় যে মা বলতেন, বাহ, দারুণ রান্না করেছিস, তিনি এখন বলেন, তুই এত রাতে রান্না করিস কেন? আমার মাথা ধরছে তো গন্ধেই। একটা ছোট ঘটনা কিভাবে একটা সম্পর্কের গভীরে বিষ ঢেলে দিতে পারে সেটা শিখা হাড়ে হাড়ে টের পায়। হঠাৎ পাশের ডেস্কে বসে থাকা সহকর্মী রাহুল বলল, শিখা, সব ঠিক তো? তোর মুখ একেবারে শুকিয়ে গেছে। সে দ্রুত হেসে ফেলল, একটা ফাঁপা হাসি যেটা চোখের জলকে ঢাকতে চায়। না, কিছু না, একটু দুশ্চিন্তা ছিল। এখন ঠিক আছি। এই ঠিক আছি বাক্যটা যেন তার জীবনের প্রতিদিনকার ডায়লগ হয়ে উঠেছে। ঘড়িতে তখন 10:30। সে চোখ বন্ধ করে একটু শান্ত হতে চাইল। মনে মনে বলল, আজ আর কোনোভাবে অফিস সামলাতে পারলে বাড়ি গিয়ে বাকি যুদ্ধটা সামলাব। আজ সুলোচনার সামনে আর ভেঙে পড়ব না। কিন্তু সেই মুহূর্তেই সে নিজেকে প্রশ্ন করল, কেন আমাকে এই যুদ্ধটা করতে হচ্ছে? আমি তো কিছু ভুল করিনি। সে এক শিক্ষিত, কর্মঠ, সংসারপ্রেমী নারী। প্রতিদিন অফিস শেষে ছুটে আসে রান্নাঘরে, ছেলেকে খাওয়ায়, পড়ায়, বিছানা বানায়।
শাশুড়ির ওষুধ মনে রাখে, শ্বশুরের খবর রাখে, স্বামীর শার্ট ইস্ত্রি করে রাখে। তবুও কেন সে অযোগ্য বউ তকমা পায়? কেন তার সাফল্য অপরাধ হয়ে দাঁড়ায়? তার কাঁধে ভর করে অশ্রু নামতে চায়, কিন্তু সে বাধা দেয়। সে জানে এই চোখের জল আর কাউকে নয়, কেবল তাকেই দুর্বল করে। তবে আজ সে ভাঙবে না। আজ সে প্রস্তুত সুলোচনার বিষাক্ত কথার মুখোমুখি হবে মাথা উঁচু করে। আজ সে বোঝাবে অফিস করা মানেই সংসার ভুলে যাওয়া নয়। আজ সে শুধু প্রেজেন্টেশন নয়, নিজের আত্মসম্মানকেও রক্ষা করবে। সে চেয়ারে সোজা হয়ে বসল। প্রেজেন্টেশন শুরু হলো 11টায়। সবাই যখন প্রশংসা করল, হাততালি দিল, বস এসে বলল, এক্সেলেন্ট জব শিখা। তখন শিখার মুখে এক আশ্চর্য আলো। এই আলো সে বাড়িতে পৌঁছে নিয়ে যাবে, কিন্তু জানে সেই আলো অনেকের চোখে জ্বালা ধরাতে পারে। তবুও আজ সে পিছিয়ে যাবে না, কারণ আজ সে নিজের জন্য দাঁড়াবে। রাত তখন গভীর। শহরের কোলাহল থেমে গেছে, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু শিখার মনে যেন ঝড় চলছে। বিছানায় বসে চোখ বন্ধ করলেও মানসিক চাপ, একাকিত্ব আর অভিমান তাকে ঘিরে রেখেছে জালের মতো। দুপুরে অফিসের মিটিংয়ে সে মুখে হাসি ধরে রেখেছিল ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে ছিল প্রবল বেদনা। প্রতিদিনের কাজ, দায়িত্ব, সংসারের ভার সব যেন মিলে এক অদৃশ্য পাহাড় তৈরি করেছে তার জীবনে। আর সেই পাহাড়টা সে একা কাঁধে নিয়ে চলেছে, নীরব চেষ্টায়, নীরব সহ্যতায়। সকালবেলা বিশ্বজিৎ আবার সেই একই অভিযোগ। মা কেমন আছেন জানো না? একটা ফোন ধরতে পারো না? কথাটা শিখা শুনল, কিন্তু এবার আর কিছু বলল না। মুখ নিচু করে রইল, যেন মনের গভীরে একটা ব্যথা লুকাতে চাইছে। কিন্তু তার মন বলল, আমি কি এ বাড়ির বাইরের কেউ? আমার অনুভূতি, আমার পরিশ্রম কেউ দেখে না? কেন শুধু আমাকেই দোষারোপ করা হয়? অফিসে গিয়ে নিজের কাজ শুরু করল সে। ফাইলের পাতা উল্টে, পেনের শব্দে, কম্পিউটারের মনিটরে ডুবে থাকার অভিনয় করল সে। কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছিল যেন কেউ কাঁদছে সেই ছোট্ট শিখা, যে ভালোবাসার জন্য বুক ভরা স্বপ্ন নিয়ে এই সংসারে এসেছিল। রাত ৩টা। ফ্রিজ খুলে দেখল দুধ নেই। রান্নাঘরে দাঁড়িয়ে শিখা এক মুহূর্তের জন্য খুব অসহায় বোধ করল, কিন্তু পরমুহূর্তেই মুখ শক্ত করে বলল, তুই দুর্বল হবি না, তোর ভিতরে আলো আছে, তুই হেরে যাবি না। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে সে নিজেকেই বলল, তুই একজন মেয়ে, একজন মা, একজন পেশাদার, এই তিনটাকেই একসঙ্গে সামলাতে পারবি। আজ না হয় কাল তোর পরিশ্রমের মূল্য তুই পাবি। পরদিন সকালে বিশ্বজিৎ ব্যস্ত হয়ে অফিসে বেরিয়ে যায়। যাওয়ার সময় একবারও তাকায় না শিখার দিকে। শিখা ভেবেছিল হয়তো আগের রাতের কথাগুলোর জন্য সে একটু কথা বলবে, একটু স্পর্শ, একটু সহানুভূতি। কিন্তু না, নীরবতা আরও কঠিন হয়ে গেল। একা একা নাস্তা বানিয়ে সে আবার কাজে ডুবে যায়। নতুন প্রজেক্ট, ক্লায়েন্ট মিটিং, রিপোর্ট, প্রেজেন্টেশন সবকিছু নিখুঁতভাবে করে যায়। বাইরের লোকেরা ভাবে শিখা একজন সফল নারী, কিন্তু কেউ জানে না তার ভিতরে একটা খালি গর্ত আছে, যেখানে ভালোবাসা নেই, বোঝাপড়া নেই, শুধুই নিঃসঙ্গতা। সন্ধেবেলা রূপা এলো। চোখের নিচে কালচে দাগ দেখে প্রশ্ন করল, ভাবি ঠিক আছো তো? শিখা হেসে বলল, ঘুমটা একটু কম হচ্ছে, কাজের চাপ তো জানিসই। রূপা বলল, ভাবি আমি জানি তুমি সব সামলাচ্ছ, কিন্তু নিজের জন্য একটু সময় রাখো। চল একদিন মন্দিরে যাই, মনটা শান্ত হবে। শিখা মনে মনে ভাবল, রূপা তো আমার বন্ধু, সে বোঝে। অথচ যার বোঝার কথা সেই বিশ্বজিৎ কেন বোঝে না? একদিন বিশ্বজিৎ ওষুধ নিয়ে এলো। শিখা দেখে বুঝল সেগুলো তার শাশুড়ির জন্য, কিন্তু তাকে কিছু জানানো হয়নি। শিখা প্রশ্ন করল, মার কি হয়েছে? বিশ্বজিৎ মুখ ফিরিয়ে বলল, সাধারণ প্রেসার, চিন্তা করো না। কিন্তু শিখা জানে এই চিন্তা করো না এর মধ্যে কতটা অবহেলা লুকিয়ে থাকে। কেউ যেন ইচ্ছা করেই তাকে সবকিছু থেকে আলাদা রাখতে চায়, যেন সে শুধুই দায়িত্ব পালন করুক, কিন্তু অংশীদারিত্ব না করুক। সেদিন রাতে মা ফোন করল। কণ্ঠ শুনেই মা বুঝে গেল কষ্ট লুকানো যায় না। তুই ঠিক আছিস তো মা? শিখা বলল, আছি মা, একটু চাপ বেশি। মা বলল, তুই চাপ নিতে নিতে নিজেকে ভুলে যাস না। তুই কতটা শক্তিশালী মেয়ে সেটা আমি জানি। মনে রেখ, তোর ভিতরের আলো তুই নিভতে দিবি না। এই কথাগুলো শিখার হৃদয়ে বাজল। চোখে জল এল,
কিন্তু সেই জল তাকে আরও দৃঢ় করল। পরদিন রাতে শিখা বিশ্বজিৎকে বলল, একটু বসে কথা বলতে পারি? বিশ্বজিৎ বলল, আবার কি হয়েছে? শিখা শান্ত গলায় বলল, আমি জানি তোমার মায়ের অভিযোগ আছে, কিন্তু তোমরা কেউ কি বুঝতে চাও আমি কেমনভাবে দিন কাটাই? আমি কি এই বাড়ির বাইরের কেউ? আমি চাই না কেউ কষ্ট পাক, শুধু চাই আমাকেও একটু বোঝা হোক। বিশ্বজিৎ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, মা একা বোধ করে, ওর অনেক দুঃখ জমে আছে, মাঝে মাঝে আমি পড়ে যাই দুই পাশে। শিখা বলল, আমি জানি তুমিও কষ্ট পাও, কিন্তু আমরা কি একসাথে কথা বললে একটু একটু করে সমস্যাগুলো মেটাতে পারি না? বিশ্বজিৎ তাকিয়ে রইল শিখার দিকে, চোখে ছিল এক ধরনের দ্বিধা, আবার মায়াও। সেই রাতের পর শিখা বুঝল, কথা বললে হয়তো একটা রাস্তা তৈরি হয়, সহজ না হলেও সম্ভব। সে ভাবল তার লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু আজ সে একটু আশাবাদী, কারণ সে জানে আলো কোথাও না কোথাও আছে, শুধু খুঁজে নিতে হয়। সে নিজের সন্তান, নিজের স্বপ্ন, নিজের আত্মসম্মান, এই তিনটাকে আঁকড়ে ধরেই বাঁচবে। হয়তো একদিন বিশ্বজিৎ বুঝবে সে একা ছিল না, বরং সেই ছিল এই সংসারের নিঃশব্দ আলো। সেই রাতে শিখার মনে এক টুকরো আশার আলো জেগেছিল, যদিও তা ছিল ক্ষণস্থায়ী। তার হৃদয়ে জমে থাকা কথাগুলো একটু হলেও বেরিয়ে এসেছিল, কিন্তু সেগুলোর প্রতিধ্বনি কি সত্যিই বিশ্বজিতের মনে পৌঁছেছিল? সকালে উঠে শিখা নিজের মুখের দিকে আয়নায় তাকাল, চোখের নিচে হালকা কালি, কিন্তু মুখে এক ধরনের দৃঢ়তা। সে ঠিক করল, আজ সে নিজের জন্য কিছুটা সময় বের করবে, অন্তত সকালটা নিজের মতো করে কাটাবে। সে ছাদে উঠে গেল। চারপাশে শহরের কোলাহল এখনও পুরোপুরি জাগেনি। সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, হালকা বাতাসে ওড়না নাচছে। শিখা চুপ করে দাঁড়িয়ে রইল, যেন নিজেকে খুঁজে নিতে চাইছে। তবে এই শান্ত সময় বেশি সময় স্থায়ী হয়নি। ফোন বেজে উঠল, অফিস থেকে কল। প্রজেক্ট সাবমিশনের সময় এগিয়ে এসেছে, নতুন ক্লায়েন্ট মিটিং, আর তাছাড়া রূপার বাচ্চার জন্মদিনে একটা ভিডিও বানাতে বলেছে। শিখা ব্যস্ত হয়ে গেল আবার, কিন্তু এবার ভেতরে একটা বদল অনুভব করছিল সে। আগে সবকিছু তাকে টেনে নামিয়ে আনত, এখন সে ভাবছে, আমি কেন ভেঙে পড়ব? আমারও তো স্বপ্ন আছে। সন্ধ্যায় শিখা বিশ্বজিতের জন্য অপেক্ষা করছিল। আজ সে রান্না করেছিল তার প্রিয় খিচুড়ি আর বেগুন ভাজা। মনে মনে ভাবছিল, হয়তো আজ একটু একসাথে খাবে তারা। বিশ্বজিৎ এল, কিন্তু আবার সেই পুরনো অভ্যেস, মোবাইলে চোখ গুজে, মুখ গম্ভীর। খিচুড়ি করেছি, শিখা বলল হালকা গলায়। বিশ্বজিৎ একটু অবাক হয়ে বলল, তুমি করেছ? বেশ, আমি ফ্রেশ হয়ে আসি। শিখার মনে একটু খুশি জন্ম নিল, যদিও সেটা ক্ষণিকের। ডাইনিং টেবিলে বসে তারা খেতে লাগল, একসাথে অনেক দিন পর। চুপচাপ খাওয়া, মাঝে মাঝে চোখাচোখি, কিছু ছোটখাটো কথা। কিন্তু এই নীরবতার মাঝেও শিখা অনুভব করল কিছু বদল ঘটছে। হয়তো এই নীরবতাও এক ধরনের আলোচনার সূচনা। রাত গভীর হলে শিখা আবার লিখতে বসে। তার পুরনো ডায়েরি খুলে সে লিখে যায়, আজ একটু শান্তি পেয়েছি, হয়তো একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, হয়তো আমি এখনও সম্পূর্ণ একা নই। তার লেখার শব্দগুলো যেন তার মনের গভীর কথাগুলো তুলে আনছে। সে লিখে যায়, আমি ভেবেছিলাম সংসারে ভালোবাসা মানে শুধু যত্ন আর কথা। এখন বুঝি ভালোবাসা কখনো কখনো নিঃশব্দ হতেই পারে। তবুও ভালোবাসা যদি থাকে, সে একদিন প্রকাশ পাবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। পরদিন সকালে অফিসে শিখা খেয়াল করল, তার বস তাকে ডাকছেন। সে একটু আতঙ্কিত হয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে সে বলল, ভয় পাবি না, তুই যথেষ্ট করেছিস। বস তাকে বললেন, তোমার রিপোর্ট দেখে আমি সত্যিই খুশি। আমরা তোমাকে নতুন প্রজেক্টের টিম লিড করতে চাই। প্রস্তুত তো? শিখা অবাক। এতদিন পর কেউ তার কাজের প্রশংসা করল। চোখে জল চলে এল, কিন্তু সে হেসে বলল, ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করব আমার সেরাটা দিতে। বাড়ি ফিরে শিখা ছেলেকে কোলে নিয়ে বসল। তার মুখে একরাশ ক্লান্তি, কিন্তু চোখে একরাশ ভালোবাসা। সন্তান যেন তার কাছে সবচেয়ে বড় শক্তি। সে ছেলের কপালে চুমু খেয়ে বলল, তুই আমার শক্তি রে, তোর জন্যই আমি সব পারি। ছেলের মায়াবী চোখে তাকিয়ে শিখা বুঝল, জীবনে যদি কিছু নিঃস্ব থাকে, সন্তানের চোখে সেখানেই পূর্ণতা খুঁজে পাওয়া যায়। সেদিন রাতে শিখা ডিনারের পর হঠাৎ বলল, বিশ্বজিৎ,
আমরা কি একদিন একসাথে কোথাও যেতে পারি? বিশ্বজিৎ একটু চমকে তাকাল। মানে? এই শহরের বাইরে একটা ছোট্ট ছুটি, শুধু আমরা আর আমাদের ছেলে। বিশ্বজিৎ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, চেষ্টা করব অফিস থেকে কিছুদিন ছুটি নিতে। শিখার মনে একটু আনন্দের ঢেউ উঠল। সে জানত না বিশ্বজিৎ সত্যিই নিয়ে যেতে পারবে কিনা, কিন্তু অন্তত কথার মধ্যে আগ্রহ ছিল। এতদিন পরে এমন কিছু শোনা, সেটা নিজেই একটা আশার চিহ্ন। রাতটা শিখা কাটাল তার ডায়েরিতে নতুন পৃষ্ঠা লিখে। আমার ভাঙা স্বপ্নগুলো আবার নতুন করে জোড়া লাগছে। হয়তো সবকিছু ঠিক হয়নি, কিন্তু আমি এখন জানি আমি একা নই। আমি লড়ছি, আর একদিন হয়তো ভালোবাসা সত্যি করে জেগে উঠবে। আমি অপেক্ষায় আছি, কিন্তু এই অপেক্ষা এখন আর কষ্ট নয়, এটা এখন আশার পথ চলা। পরদিন সকালে জানালার ফাঁক গলে আসা আলোয় শিখার ঘুম ভাঙল। বিছানা থেকে নেমে সে ছেলেকে দেখল, ছোট্ট মুখে একরাশ শান্তি, ঘুমন্ত অবস্থা। সেই মুখের দিকে তাকিয়ে শিখার ভেতরটা আশায় ভরে উঠল, যেন সন্তান তার জীবনের অভয়ারণ্য, যে তাকে প্রতিটি দিন নতুন করে বাঁচতে শেখায়। সে রান্নাঘরে গিয়ে সকালের প্রস্তুতি শুরু করল, কিন্তু আজকের সকালটা একটু অন্যরকম ছিল। কড়াইতে ডাল ফুটছে, চায়ের গন্ধে ঘর ভরে উঠছে, আর শিখার মনে ভেসে উঠছে তার শৈশবের সকাল, যেখানে মা বকাবকি করেও আদর করত, বাবা প্রতিদিনের পেপারটা টেবিলে রেখে বলত, সকালে পেট পুড়ে খেয়ে স্কুলে যাস। আজ সেই শিখা নিজেই একজন মা, নিজেই একটি সংসারের এক অপার শক্তির উৎস। তবে এত কিছুর মধ্যেও তার মনে একটা প্রশ্ন গুঞ্জন তুলল, আমি নিজের জন্য কতটা সময় রেখেছি এতদিন? অফিসে যাওয়ার পথে অটোতে বসে শিখা গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকাল। রাস্তার ধারে দাঁড়িয়ে এক বৃদ্ধ দম্পতি হাতে তেলেভাজার ঠোঙা একে অপরকে খাইয়ে দিচ্ছেন। দৃশ্যটা মনে ছুঁয়ে গেল। এত নিঃশব্দ ভালোবাসা, অথচ গভীর। সেই মুহূর্তে শিখার মনে পড়ল বিশ্বজিৎকে নিয়ে তার প্রথম দিনগুলোর কথা। একসাথে কলেজ থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে চা খাওয়া, একসাথে গল্প দেখা, রাগ অভিমান। সে নিজের মোবাইল খুলে একটি পুরনো ছবি খুঁজে বের করল, যেখানে ওরা দুজন একসাথে ঘুরতে গিয়েছিল পাহাড়ে। ছবির পেছনে লেখা ছিল, আমাদের ছোট জগৎ, যেখানে শুধু তুমি আর আমি। শিখা একটা গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, সেই জগৎ কি আর কখনো ফিরে আসবে? অফিসে ঢুকেই তাকে বস ডেকে পাঠালেন। আজ নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন। পুরো টিম তার ওপর নির্ভর করছে। শিখা নিজের সব শক্তি একত্র করে উপস্থাপন করল তার আইডিয়া। শেষ হতেই সবাই করতালি দিল। বস এগিয়ে এসে বললেন, তুমি আমাদের গর্ব। তুমি শুধু একজন কর্মী নও, তুমি আমাদের টিমের প্রাণ। শিখার চোখ ভিজেএল। জীবনে এমন প্রশংসা সে বহুদিন পর শুনল। মনে হল, আমি সত্যিই পারি। সন্ধ্যায় বাড়ি ফিরে শিখা দেখল বিশ্বজিৎ ছেলেকে নিয়ে খেলা করছে। ছেলেটার হাসির আওয়াজে ঘর ভরে গেছে। এই মুহূর্তটা যেন এক টুকরো স্বর্গ। শিখা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর এগিয়ে গিয়ে বলল, তোমার সাথে ওর খেলা দেখলে আমার মন ভালো হয়ে যায়। বিশ্বজিৎ একটু তাকিয়ে হাসল। এই ছোট্ট হাসিটাই শিখার জন্য ছিল অনেক বড় পুরস্কার। সে বুঝল হয়তো সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায়নি, শুধু জমে থাকা ধুলোটাই একটু একটু করে ঝেড়ে ফেলতে হবে। রাতে ডিনার টেবিলে বসে শিখা বলল, আমার মনে হয় আমরা আবার একদিন একসাথে পাহাড়ে যেতে পারি, যেমন গিয়েছিলাম আগে। বিশ্বজিৎ চুপচাপ খেতে খেতে বলল, হয়তো যেতে পারি, সময় বের করতে হবে শুধু। এই ছোট্ট কথাটুকু শিখার হৃদয়ে আশার রং ছড়িয়ে দিল। রাতে ডায়েরিতে সে লিখল, আজ অনেক বছর পর নিজেকে শক্তিশালী মনে হয়েছে। আমি আর শুধু অপেক্ষা করব না, আমি ভালোবাসাকে আহ্বান করব। আমি চাই আমার সংসারটাকে আবার নতুন করে গড়ে তুলতে। যদি ভালোবাসা একসময় ছিল, তাহলে তা হারিয়ে যেতে পারে না। আমি তাকে আবার জাগিয়ে তুলব। রাত গভীর হতে শিখা ছাদে গিয়ে দাঁড়াল। আকাশ ভরা তারা। মনে পড়ল, একবার বিশ্বজিৎ বলেছিল, তুই জানিস, এই তারাগুলোর মাঝে আমার চোখ সবসময় তোকে খোঁজে। আজ সেই তারাগুলোর দিকে তাকিয়ে শিখা বলল, আমি আছি। আমি বদলে গেছি, শক্তিশালী হয়েছি। এখন তুই যদি ফিরে আসতে চাস, আমি এখানে আছি। পরদিন ভোরবেলা ঘুম ভাঙতেই শিখা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। মাথার ভেতর অনেকগুলো ভাবনা ঘুরপাক খাচ্ছিল,
তবুও মনে হচ্ছিল আজকের দিনটা যেন আগের দিনগুলোর চেয়ে আলাদা হবে। জানালার কাচ দিয়ে দেখা যাচ্ছিল মৃদু রোদ্দুর, আর বারান্দার টবে রাখা বেলি গাছে ফুটে থাকা ফুলগুলোর সৌরভ যেন ঘরের ভেতরে প্রাণ ফিরিয়ে দিচ্ছিল। শিখা ছেলের মাথায় হাত বুলিয়ে উঠল, তারপর নিজেকে আয়নায় একটু দেখল। সে অনুভব করল তার চোখে ক্লান্তি থাকলেও আজ একটা নতুন আলো দেখা যাচ্ছে। সেই আলো ভালোবাসার সম্ভাবনার, নতুন করে শুরু করার আশা। সকালে সে বিশ্বজিৎ এর জন্য প্রিয় চায়ের কাপটা বানিয়ে দিল। বিশ্বজিৎ একটু অবাক হয়ে বলল, এই চা আমার জন্য? শিখা হেসে বলল, হ্যাঁ, তোর প্রিয় আদা তুলসী চা, আজ বানাতে ইচ্ছে করল। দুজনের চোখে এক ধরনের নীরবতা থাকলেও আজকের নীরবতা ছিল আশাব্যঞ্জক, যেন কিছু বলতে না বলেও অনেক কিছু বলা হয়ে গেল। দুপুরে শিখার অফিস ছিল না। সে ছেলেকে স্কুলে দিয়ে ফিরে এল এবং বসার ঘরে পুরনো অ্যালবামের পাতা উল্টাতে লাগল। প্রতিটি ছবিতে সে খুঁজে পেল সেই মানুষটাকে, যে ছিল প্রেমে উজ্জ্বল, জীবনের প্রতি আগ্রহে ভরা। কোথায় হারিয়ে গেল সেই শিখা? সে ঠিক করল এবার থেকে নিজের জন্য সময় রাখবে। পরদিন সকালটা ছিল একেবারে স্বচ্ছ, নির্মল। আকাশ যেন ধুয়ে মুছে একটুকরো নীলরঙা শান্তির চাদর ছড়িয়ে রেখেছিল। শিখা আজ আর তেমন তাড়াহুড়ো করে উঠল না, বরং ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল, গিয়ে বারান্দায় দাঁড়াল। ভোরের আলো, পাখির ডাক আর গাছে জমে থাকা শিশির বিন্দু সবকিছু যেন তাকে নতুন করে বাঁচার কথা বলছিল। সে একটা দম নিয়ে চোখ বন্ধ করে অনুভব করল এই পৃথিবী এখনও তার জন্য অপেক্ষা করে আছে। এই অনুভব তার হৃদয়ে আত্মবিশ্বাস জাগাল। আজ আর ভাঙা অতীতের কথা ভাবতে ভালো লাগছিল না, বরং সামনে এগোনোর শক্তি যেন এই সকাল উপহার দিল। শিখা আজ তার পুরনো কলেজের বন্ধু রিনার সঙ্গে দেখা করতে গেল। রিনা ছিল সেই বন্ধু যার সঙ্গে কখনো সময় নিয়ে প্রতিযোগিতা হয়নি, বরং কথা না হলেও বন্ধুত্বের বন্ধন কমেনি। বহু বছর পর তাদের দেখা। রিনা এখন একজন থেরাপিস্ট। শিখা হাসতে হাসতে বলল, তোকে দেখে মনে হয় কিছুই বদলাসনি। রিনা মুচকি হেসে বলল, তুইও না, শুধু তোর চোখে এখন এক নতুন আলো দেখছি। কিছুক্ষণ পর তারা পার্কে বেঞ্চে বসে গল্প করতে লাগল। শিখা তার মনের কথাগুলো খুলে বলল কিভাবে তার ভিতরটা কষ্টে ভরে গিয়েছিল, কিভাবে সে এখনও লড়ছে নিজেকে আবিষ্কার করতে। রিনা বলল, তুই জানিস শিখা, সম্পর্ক টিকিয়ে রাখা মানে শুধু অন্যকে ভালো রাখা না, নিজের সত্তাকে বাঁচিয়ে রাখাও একটা দায়িত্ব। নিজের আত্মসম্মান না থাকলে কোনো সম্পর্ক টিকে না। এই কথাটা শিখার হৃদয়ে গেঁথে গেল। সকালটা আজও ছিল শান্ত, তবে আজ শিখার মনে এক অনির্বচনীয় ব্যাকুলতা, যেন কোনো অদৃশ্য হাত তাকে ঠেলছে আরও গভীরে, আরও নির্ভেজাল সত্যের দিকে। বিছানা ছেড়ে সে একবার আয়নার সামনে দাঁড়াল। নিজের চোখের দিকে তাকিয়ে সে অনুভব করল এই চোখগুলো অনেক কিছু দেখে ফেলেছে, অনেকটা পথ পেরিয়ে এসেছে, কিন্তু এখনও থামেনি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল গত রাতের অনুভব, কিন্তু আজ সে নতুন পৃষ্ঠা খুলল। কলমে কালি ছুঁয়ে প্রথমে কিছু লিখতে গিয়ে থেমে গেল। ভাবছিল এখন তার সামনে কি, এক নতুন সম্পর্ক, নাকি নিজেকে নতুনভাবে গড়ার নতুন এক অধ্যায়। দুপুরে শিখা তার পুরনো পছন্দের কাজ রান্নায় মন দিল। রান্নাঘরের প্রতিটি বাসন যেন আজ নতুন করে কথা বলছিল তার সঙ্গে। সে বানাল শীতের বিশেষ খিচুড়ি আর লাউ দিয়ে ডাল। রান্না করতে করতে মনে পড়ছিল তার ছোটবেলার দিনের কথা, মার হাতের গন্ধ, শীতের সকালে কাঁথা মুড়ি দিয়ে বসে খাওয়া। বিশ্বজিৎ অফিস থেকে ফিরে এসে আজ অন্যরকম কিছু দেখতে পেল। ঘরে একটা প্রশান্তির পরশ, টেবিলে সাজানো খাবার, পাশে শিখার হাসি, সবকিছু যেন অনেক দিন পর একসাথে এল। আজ তুমি এমন করে রান্না করলে? বিশ্বজিৎ অবাক হয়ে জিজ্ঞেস করল। শিখা মৃদু হেসে বলল, রান্না করতে করতে বুঝলাম আমি যতক্ষণ নিজের ভালোলাগা নিয়ে থাকি ততক্ষণ সবকিছু সহজ মনে হয়। বিশ্বজিৎ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি চাই তুমি প্রতিদিন এমন খুশি থাকো, কিন্তু আমি জানি সেটা শুধু আমার উপর নির্ভর করে না, তুমি নিজেই নিজের উৎস। রাতে তারা দুজনে একসাথে বারান্দায় চা খেতে খেতে চুপচাপ বসেছিল। মাঝে মাঝে কথাও হচ্ছিল, কিন্তু তার থেকেও বেশি হচ্ছিল বোঝাপড়া। সম্পর্কের মধ্যেকার স্তব্ধতাও এক ধরনের কথা বলে। তাই আজকের নীরবতা কোনো দূরত্ব নয়, বরং এক নতুন সেতুবন্ধন।
শিখা বলল, আমি জানি আমরা অতীত পাল্টাতে পারব না, কিন্তু ভবিষ্যৎ গড়ার চেষ্টা করতে পারি। বিশ্বজিৎ মাথা নাড়ল, আমার প্রতিটি চেষ্টায় তুমি থাকবে, এই প্রতিশ্রুতি দিতে পারি। শিখা তার শাশুড়ির মনোমালিন্য দূর করতে বদ্ধপরিকর ছিল। একদিন দুপুরে শাশুড়ি যখন একা বসে টিভি দেখছিলেন, শিখা তার কাছে গিয়ে বসল। শাশুড়ি মুখ ঘুরিয়ে নিলেন, যেন শিখার উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলছে। শিখা শান্ত গলায় বলল, মা, আমি জানি আপনার মনে আমার প্রতি অনেক রাগ আর অভিমান জমে আছে। হয়তো আমার কিছু কথায় বা কাজে আপনার কষ্ট হয়েছে। শাশুড়ি হঠাৎ রেগে গিয়ে বললেন, কষ্ট হবে না তো কি হবে? বউ হয়ে সারাদিন অফিসের কাজ নিয়ে পড়ে থাকো, সংসারের দিকে নজর নেই। আমার ছেলেটা সারাদিন খাটে, আর তুমি নিজের জগৎ নিয়ে ব্যস্ত। শিখা দৃঢ়তার সাথে বলল, মা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমার কাজের প্রতি আমার যে নিষ্ঠা, সেটা কোনো অংশে কম নয়। আমি যেমন একজন দক্ষ কর্মী, তেমনি আমি আপনার পুত্রবধূ, এই বাড়ির সদস্য। আপনি কি মনে করেন আমার স্বপ্ন থাকতে পারে না? একজন নারী হিসেবে আমার কি নিজের পরিচয় তৈরি করার অধিকার নেই? শাশুড়ি কিছুক্ষণ চুপ করে রইলেন। শিখার চোখে তিনি এক অন্যরকম আলো দেখতে পেলেন। এ আলো ছিল আত্মসম্মানের, কোনো অভিযোগের নয়। শিখা আরও বলল, মা, সংসার যেমন আমার দায়িত্ব, তেমনি আমার নিজেকেও ভালোবাসা প্রয়োজন। আমি যদি ভালো না থাকি, তাহলে এই সংসারকে আমি কিভাবে ভালো রাখব? আমি চাই আপনি আমাকে বোঝেন, আমাকে বিশ্বাস করেন। শাশুড়ি দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো শিখার কথায় কিছুটা সত্যতা ছিল, যা তিনি এতদিন বুঝতে পারেননি। শিখা তাকে দেখাল যে তার অফিসের কাজ তার সংসার ভালোবাসাকে কমায় না, বরং তাকে আরও শক্তিশালী করে তোলে, যাতে সে পরিবারের পাশে দাঁড়াতে পারে। এই কথোপকথন তাদের সম্পর্কের বরফ কিছুটা হলেও গলিয়ে দিল। শিখা তাকে বোঝাল, পুরনো ধ্যানধারণা দিয়ে সম্পর্কের মূল্য বিচার করা যায় না, বরং আধুনিক মন নিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও গভীর হয়। পরদিন সকালে শিখা তার পুরনো স্কুলের সঙ্গে যোগাযোগ করল। সেখানে একটি খণ্ডকালীন পড়ানোর সুযোগ ছিল। ছোটদের পড়ানো, গল্প বলা, কবিতা শোনানো, এই সব কাজ তার মন ভালো করে দিত। সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এই কাজটা করতে চান, তখন সে এক মুহূর্তও দ্বিধা না করে বলেছিল, আমি চাই আবার নিজেকে অনুভব করতে, ছোট ছোট স্বপ্নগুলোকে আবার রং দিতে। তার উত্তর শুনে সেখানে উপস্থিত প্রধান শিক্ষক বললেন, আমরা ঠিক এমন একজন শিক্ষিকাকেই খুঁজছিলাম। সেদিন সন্ধ্যায় সে রিনার সঙ্গে দেখা করে বলল, আমি আবার কাজ শুরু করছি। রিনা বলল, দেখলি তো, নিজের আলোর খোঁজে যে পথ হাঁটে, তার পথ অন্ধকারে হারিয়ে যায় না। সপ্তাহখানেক পরে স্কুলের প্রথম দিন। শিশুরা ঘিরে ধরেছে তাকে, কেউ বলছে, ম্যাম, আমার গল্প শুনবেন। কেউ চায় আঁকতে, কেউ কবিতা পড়তে। তাদের চোখে ঝিলিক, মুখে নিঃসংশয় হাসি। শিখা সেই হাসির মাঝেই নিজের ছোটবেলাকে খুঁজে পেল। সে অনুভব করল সে আজ শুধু শিক্ষক নয়, একজন নির্মাতা, নতুন প্রাণদের গড়ে তোলার কারিগর। শিখার নতুন জীবনের যাত্রা যেন প্রতিদিন নতুন রূপে ধরা দেয়। স্কুলের কাজটা সে মনপ্রাণ দিয়ে শুরু করল। প্রতিদিন সকালবেলা যখন সে বাসা থেকে বের হয়, গলির শেষ মাথায় দাঁড়িয়ে থাকা ছোট ছোট শিশুরা তার দিকে হাত নেড়ে হাসে। তাদের সেই নিষ্পাপ হাসিতে শিখা তার নিজের মেয়ের মুখ খুঁজে পায়। সেই ব্যথা, যে ব্যথা তার জীবনকে একসময় অন্ধকার করে দিয়েছিল, আজ যেন সেই ব্যথাই তার শক্তির উৎস হয়ে উঠেছে। স্কুলের শ্রেণীকক্ষে সে যখন গল্প বলে, কবিতা পড়ায়, শিশুদের নিয়ে ছোট ছোট নাটক করে, তখন মনে হয় সে যেন এক নতুন পৃথিবী গড়ে তুলছে। সহকর্মীরাও ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হচ্ছে। তার আন্তরিকতা, নিষ্ঠা আর শিশুদের প্রতি ভালোবাসা দেখে তারা সম্মান জানায়। একদিন স্কুলের প্রধান শিক্ষক এসে বললেন, শিখা ম্যাডাম, আপনি শুধু একজন শিক্ষক নন, আপনি এক অনুপ্রেরণা। আমরা চাই আপনি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নিন। প্রথমে একটু দ্বিধা লাগলেও শিখা নিজেকে সামলে নিয়ে বলল, আমি চেষ্টা করব স্যার, শিশুদের জন্য কিছু সৃজনশীল করতে চাই। শিখা বাড়ি ফিরে রাতে ডায়েরি খুলে লিখল, যখন কেউ আমাদের দিকে সম্মানের দৃষ্টিতে তাকায়, তখন সেটা কেবল আমাদের অর্জনের স্বীকৃতি নয়, বরং এটা আমাদের আত্মবিশ্বাসের চাবিকাঠি। আমি অনুভব করছি আমি ফিরে এসেছি। শুধু ফিরে আসিনি, বরং আরও পরিণত, আরও দৃঢ়ভাবে নিজেকে আবিষ্কার করছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হল।
বাচ্চারা উৎসাহে ফেটে পড়েছে। কেউ গাইবে, কেউ নাচবে, কেউ নাটকে অভিনয় করবে। শিখা নিজে হাতে তাদের রিহার্সাল করায়, ছোট ছোট পোশাক তৈরি করায় সাহায্য করে, গান বাজনার তাল ঠিক করে দেয়। সেই সময় তার মধ্যে এক অন্যরকম তৃপ্তি জন্মায়। বিশ্বজিৎও এবার আগের চেয়ে অনেক বেশি সহানুভূতিশীল। সে শিখার প্রতিটি গল্প মন দিয়ে শোনে, অনুষ্ঠান নিয়ে পরিকল্পনাগুলোতে উৎসাহ দেয়। একদিন শিখার চোখের দিকে তাকিয়ে এসে বলল, তুমি জানো, আজ তোমার মুখে সেই উজ্জ্বলতা দেখছি যা অনেক দিন দেখিনি। শিখা মুচকি হেসে বলল, কারণ আমি এখন নিজের জন্য কিছু করছি। আগে সবই ছিল অন্যের জন্য, এখন নিজের জন্য বাঁচতে শিখেছি। অবশেষে সেই দিন স্কুলের বার্ষিক উৎসব। চারদিকে আলো, বাচ্চাদের কোলাহল, অভিভাবকদের ভিড়। শিখা স্টেজের পেছনে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে। হঠাৎ করেই তার চোখে জল চলে আনন্দের, গর্বের, আত্মতৃপ্তির জল। সে দেখল তার যত্নে বড় হওয়া সেই শিশুরা আজ মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করছে। অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক মাইকে ঘোষণা দিলেন, আমাদের অনুষ্ঠানের প্রাণ ছিলেন শিখা ম্যাডাম। তার কল্পনা, নিষ্ঠা এবং ভালোবাসা ছাড়া এই অনুষ্ঠান সম্ভব ছিল না। অভিভাবকরা এসে ধন্যবাদ জানাল, ছাত্রছাত্রীরা তাকে জড়িয়ে ধরল। অনুষ্ঠান শেষে বিশ্বজিৎ শিখার পাশে এসে দাঁড়াল। তার চোখে ছিল গর্ব আর ভালোবাসা। সে শিখার হাত ধরে বলল, আজ তুমি আমাকে নতুন করে চেনালে। তোমার ভেতরের এই আলোটা সত্যিই অসাধারণ। শিখার শাশুড়িও অনুষ্ঠানে এসেছিলেন। তিনি দেখছিলেন শিখা কিভাবে মঞ্চের পেছনে বাচ্চাদের সামলাচ্ছে, সবার সঙ্গে কথা বলছে। শিখার মুখে যে হাসি আর আত্মবিশ্বাস তিনি দেখতে পেলেন, তা আগে কখনো দেখেননি। অনুষ্ঠান শেষে যখন সবাই শিখাকে ঘিরে ধরল, শাশুড়ি তখন ধীরে ধীরে শিখার কাছে এগিয়ে এলেন। তিনি শিখার কাঁধে হাত রেখে বললেন, শিখা, আমি সত্যিই ভুল বুঝেছিলাম। এতদিন তোমার কষ্টটা বুঝিনি। আজ তোমার এই সম্মান দেখে আমার চোখ খুলে গেল। তুমি শুধু অফিসের কাজই সামলাও না, তুমি আমাদের সংসারেরও আসল আলো। শিখা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকাল। তার চোখে জল চলে এলো। এই স্বীকৃতি, এই ভালোবাসা, এই সম্মানেরই অপেক্ষায় তো ছিল সে এতদিন। সেই শাশুড়ির হাত ধরে বলল, মা, আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। বিশ্বজিৎ, শিখা এবং শাশুড়ি তিনজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসল। এই হাসি ছিল নতুন শুরুর, ভালোবাসার আর বোঝাপড়ার। শিখা বুঝল তার দীর্ঘদিনের লড়াই আজ সার্থক হয়েছে। পরিবার তার গুরুত্ব বুঝেছে, তাকে ভালোবাসতে শিখেছে তার সবটুকু নিয়েই। সেদিন রাতে শিখা বারান্দায় বসে এক কাপ গরম চা হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আজ আমি জানি সম্মান অর্জনের পথ হয়তো সহজ নয়, কিন্তু সেই পথে চলতে গিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হয় তা সারা জীবনের পাথেও হয়ে থাকে। ডায়েরির পাতায় সে লিখল, আলো শুধু বাইরে নয়, ভেতরেও জ্বলে। আজ সেই আলোয় আমি পথ চিনছি। আমি শুধু স্ত্রী বা মা নই, আমি একজন মানুষ, যার স্বপ্ন আছে, যে সেই স্বপ্ন ছুঁতে জানে। আমার গল্পটা আজ হয়তো অন্য কারো জীবনের অনুপ্রেরণা হতে পারে। শিখার এই গল্প শুধুমাত্র একজন নারীর সংগ্রাম নয়, বরং আত্মমর্যাদা, ভালোবাসা এবং পারিবারিক বোঝাপড়ার এক শিক্ষামূলক যাত্রা। শিখা একসময় সমাজের পুরনো ধ্যানধারণা, শাশুড়ির ভুল ধারণা এবং স্বামীর নীরব অবহেলার শিকার হয়েছিল। কিন্তু সে ভেঙে পড়েনি, বরং নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করেছে, নিজের পছন্দ ও স্বপ্নকে সম্মান জানাতে শিখেছে। অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন থেকে শুরু করে স্কুলের শিশুদের শিক্ষিকা হিসেবে নতুন পথ চলা প্রতিটি পদক্ষেপে সে নিজেকে প্রমাণ করেছে। শিখার এই পরিবর্তন তার পরিবারের সদস্যদের চোখেও নতুন আলো এনে দিয়েছে। বিশ্বজিৎ তার স্ত্রীর মূল্য বুঝতে পেরেছে, আর শাশুড়ি নিজের ভুল স্বীকার করে শিখাকে আপন করে নিয়েছেন। এই গল্প আমাদের শেখায় যে নিজের প্রতি বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। একজন নারী শুধু ঘর বা কর্মক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, তার স্বপ্ন, তার ব্যক্তিত্ব তাকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। যখন পরিবার একজন নারীর এই সত্তাকে সম্মান জানায়, তখনই আসে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি। শিখার কাহিনী প্রমাণ করে, ভালোবাসার ভিত্তি শুধু দায়িত্ব পালন নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া। আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি শেয়ার
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।